এত ইনসিকিউরিটি, এত ইনসিকিউর, মানে আমার জন্য ওদের সংসার ভেঙে যাচ্ছে, তাই তো বুঝবো ওদের সংসার কোনোদিনও তৈরিই হয়নি, ওদের সম্পর্কে কোনো জোরই তো নেই। আমি তো শুধু নিজেরটুকু আগলে রেখেছিলাম, ও পারছে না নিজেরটা আগলে রাখতে। দেখো মামু, সৌজন্যকে কিন্তু আমি এখানে জোর করে টেনে আনিনি, ও নিজের ইচ্ছা এখানে এসেছে। হ্যাঁ, বাড়ির লোকজন যখন এখানে এসে দেখেছে তখন দেখছে যে আমরা দুজন এখানে আছি, কিন্তু তার মানে তো এই না আমি ওকে জোর করে টেনে টেনে এখানে নিয়ে এসেছি। আর তোমরা এত অভিযোগ কেন করছো আমি বুঝতে পারছি না, ও তো নিজের ইচ্ছায় এখানে এসেছে আমার কাছে। আর একটা কথা জেনে রাখো, আমি না সৌজন্যকে অনেক বছর ধরে চিনি, অনেক দিন আগে থেকে। তোমার মেয়ের সাথে ওর কোনোদিনও বিয়েও হতো না। আমি জানি সৌজন্যর কিরকম পছন্দ, তোমরা যতদিন চেনো তার থেকে অনেক আগে থেকে আমি ওকে চিনি, অনেক দিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি। তোমাদের চাপে পড়ে গুনগুনের চাপে পড়ে ওই বিয়েটা করতে রাজি হয়েছে, ও মুখ ফুটে কিছু বলতে পারেনি। এরকম অনেকেই আছে যারা বলতে পারে না কিছু, তার মানে তো এই নয় ও নিজের ইচ্ছায় বিয়েটা করেছে। আর হ্যাঁ, এখন ও একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। স্যার বলছিলাম, ইউনিভার্সিটির গেস্ট হাউসটা দেওয়ার সময় আপনারা কোনো প্রশ্ন করেননি ওকে? ইউনিভার্সিটির গেস্ট হাউস তো সবার জন্য, আর সেটা প্রয়োজন অনুযায়ী। ও নিশ্চয়ই ওর প্রয়োজনটা যথার্থ বলেছিল, তাই ও গেস্ট হাউস পেয়েছে। আর ইউনিভার্সিটির গেস্ট হাউস ইউনিভার্সিটির টিচারদের জন্যই তো, এর তো কোনো রেস্ট্রিকশন নেই। এ পাবে না, ও পাবে না, কারোর বিয়ে হয়েছে, কেউ সংসার করছে বলে গেস্ট হাউস পাবে না। দেখুন, এমনটা তো হতে পারে না। সরি স্যার, আমি হয়তো বোকার মতো কথাটা বলে ফেললাম। না বৌদি ভাই, তুমি বোকার মতো কোনো কথা বলোনি। আসলে উনি লজিক দেখাচ্ছেন, ঠিক আছে? আমার ধারণা আপনি আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন, তাও আপনি লজিক দেখাচ্ছেন, যুক্তি দেখাচ্ছেন, আমাদের মানতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন স্যার, একটা সহজ কথা বলছি, আসলে একটা খুব বিচ্ছিরি ব্যাপার ঘটে চলেছে তো, মানে দাঁড়াও না, তার সঙ্গে আপনাদের ইনস্টিটিউটও ইনভলভ, যেহেতু সৌজন্য মুখার্জি ইনভলভ। আমি বলছি এই বিচ্ছিরি ব্যাপারটা একটু বন্ধ করার উদ্যোগ দিন আপনারা। মানে এতে মানে আপনি হয়তো বলবেন যে সৌজন্য মুখার্জিরও দোষ আছে, আমি মানলাম দোষ আছে, কিন্তু আমাদের বিশ্বাস ওর কোনো দোষ নেই। আপনারা তো জানেন এই ধরনের মেয়েরা খুব পাওয়ারফুল হয়। এই মেয়েটি যদি তার মানে পাওয়ারের মিসইউজ করে, কোনো রকম আনডিউ অ্যাডভান্টেজ নেয়, এই যে মাথায় সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে সৌজন্য সিঁদুর পরিয়েছে, সৌজন্য স্ত্রী, এগুলো তো মিথ্যে কথা। আমরা স্থির জানি যে সৌজন্য ওকে বিয়ে করেনি বা সিঁদুর পরায়নি, এটা আমাদের বিশ্বাস। এরপরে এই সমস্ত কথার ফলে যদি সৌজন্য কোনোভাবে ফেঁসে যায়, সেটা তো আটকাতে হবে স্যার, সেটা তো আপনাদের দায়িত্ব। বলুন, দেখুন স্যার, একটা ছেলের সংসার ধর্ম সব শেষ হয়ে যাবে একটি মেয়ের একটি অন্যায়ের জন্য। দেখুন, যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে তো একটা পয়েন্ট অফ টাইমে সেই মেয়েটা তো বিয়ে করতে চাইতেই পারে। আর ছেলেটা যদি তাতেও হেলদোল না থাকে, সে যদি তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে চায়, তখন কিন্তু মেয়েটা ডেসপারেট হয়ে এরকম কাজ করতেই পারে। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি আপনি সারাক্ষণ শুধু অনন্যার সাপোর্টেই কথা বলে যাচ্ছেন, ওকে সমর্থন করে যাচ্ছেন। দেখুন, আমি নিরপেক্ষ হয়েই কথা বলছি, আর যদি অনন্যার হয়ে কথা বলি সেটা কি দোষের? আপনারা যেমন কনস্ট্যান্টলি অনন্যার বিরুদ্ধে কথা বলছেন, সেটা কি ঠিক? সেটা তো ঠিক নয়। আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। দেখুন, আপনি যদি মনে করেন আমাকে ব্যবহার করে সৌজন্যকে অনন্যার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবেন, সেটা কিন্তু আমি পারবো না। আমি কখনোই দুজন অ্যাডাল্টের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবো না, প্লিজ। শুনুন পটকা, কখন থেকে আমি তোমাকে বলছি যে আমাদের এখান থেকে এখন যাওয়া উচিত, এখানে এসে কোনো লাভ নেই, দাঁড়িয়ে কোনো লাভ নেই, তুমি কেন বুঝতে পারছো না? তো সেটাই চলো না পটকা, প্লিজ। দাঁড়া, খোঁজ নিতে পাঠালাম তো সৌজন্য এসেছে কিনা, দেখিও এসেছে কিনা, খবরটা নিয়ে তারপর চলে যাব। একটু দাঁড়া। স্যার, কি হলো? সৌজন্যদা এসছেন? না স্যার, সৌজন্যদা আসেননি। অনন্যা ম্যাডাম এসেছেন? না মানে উনিও আসেননি। ওকে, ঠিক আছে। এটা আবার তুমি প্রশ্ন করে জিজ্ঞেস করছো? এটা তো ভীষণ অবভিয়াস, মানে এটা জানা কথা যে একজন আসেনি মানে আরেকজনও আসবে না, জিজ্ঞেস করার কি আছে পটকা? এটা মানা যায় না, জাস্ট মানা যায় না এটা। না রূপাঞ্জন, আমাদের মানা না মানার উপর কিচ্ছু নির্ভর করছে না স্যার। আমরা এখানে এসেছিলাম, আপনি একটু আমাদের হেল্প করবেন এই আশায়।
কিন্তু এখন দেখছি কোনো লাভই হলো না। না, কিছুই হলো না। কোনো লাভ হলো না, মানে উল্টে আপনি তো এখন উল্টো কথা বলছেন উনি। ভালো করে ভেবে দেখুন, আমি কোনো উল্টো কথা বলিনি। আর এইরকম ঘটনা তো পৃথিবীতে নতুন নয়, তবে তো পৃথিবীতে ডিভোর্স শব্দটাই থাকতো না। একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, তার সঙ্গে সারা জীবন থাকবে, তার জীবনে দ্বিতীয় অ্যাফেয়ার এলে সে খারাপ হয়ে যাবে, এমনটা তো হয় না। একটি মেয়ে একটি বিবাহিত ছেলেকে ভালোবাসতে পারবে না এমন কোনো নিয়মও তো কোথাও নেই। বিয়ের আগে থেকেই তো ওদের পরিচয়, বিয়ের আগে থেকেই হয়তো কেউ ভালোবাসতো, বিয়েটা করে উঠতে পারেনি বা বলে উঠতে পারেনি, অনেক কিছুই হতে পারে। আমরা এই ডিটেলের মধ্যে কেন যাব বলুন তো? আমাদের কাজটা উইদিন ইনস্টিটিউট, ইনস্টিটিউটের যদি কোনো কাজ হ্যাম্পার হয় তখন আমরা ভেবে দেখব। ওদের সম্পর্কের জন্য আমাদের ইনস্টিটিউটের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা তোমাদের বলতে চাই, এরকম কিন্তু ভেবো না যে সৌজন্য কোনোদিনও আমার কাছে থাকবে না, আসবে না, আমার সঙ্গে ওর বিয়ে হবে না। গুনগুনের সাথে কিন্তু ওর বিয়ে হওয়ার কথা ছিল না। আমরা সবসময় চেয়েছিলাম একে অপরের সাথে থাকতে, আমাদের বিয়েও ইনফ্যাক্ট হয়তো হতো, কিন্তু সেটা হয়নি তোমাদের জন্য। তোমরা বাধা দিয়েছো বলে, তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছো, একদম ধ্বংস করে দিয়েছো সবকিছু। তো আমিও তোমাদের একটা কথা বলছি, সৌজন্য হয়তো আমার সাথে থাকতেও পারে, সেটা ওর ইচ্ছা। ও যদি গুনগুনের সাথেও থাকে আমি কিন্তু কখনো ওকে বলবো না, টেনে হিচড়ে নিয়ে আসবো না আমার কাছে। তবে আরো একটা কথা, আমি বিবাহিত এবং আমি সৌজন্য স্ত্রী, এটাই আমার পরিচয়। সর্বনাশী! তুই ঘর ভাঙছিস তিন্নি, তিন্নি তুই ঘর ভাঙছিস। আমার দিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ তোর মায়ের দিকে। তোর মায়ের একদিন ঘর ভেঙেছিল, তোর মায়ের ঘর ভেঙেছিল, যেদিন আমার ঘর ভেঙেছিল সেদিন আমি কিন্তু চুপচাপ আমার দাদার ঘরে চলে গিয়েছিলাম। কেন কেন চলে গিয়েছিলাম? হ্যাঁ, কেন আমি তোর বাবার কাছে তোকে ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলাম? কোনোদিন জানার চেষ্টা করেছিস? হ্যাঁ, জানার চেষ্টা করেছিস? কোনোদিন করিসনি। সারাটা জীবন খালি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিস, সারাটা জীবন তুই আমাকে খালি অসম্মান করেছিস। একবারও ভেবে দেখেছিস যে কেন কেন আমি তোকে ওদের কাছে ফেলে চলে এলাম? কেন তিন্নি, আমি ওদের কাছে তোকে ফেলে চলে আসতে চাইনি। আমি চেয়েছিলাম তোকে ওদের কাছ থেকে নিয়ে আসতে তিন্নি, কিন্তু তুই আসিসনি কেন? আচ্ছা আচ্ছা, তুই আমায় একটা কথা বলতো, তুই তুই এখন জানিস না, তুই জানিস না তোর বাবা আর তোর জেঠিমার সম্পর্কের কথা? তিনি তোর পরিবারের সবাই জানে, বাড়ির আত্মীয় স্বজন সকলে জানে, সবাই জানে। আর তুই জানিস না, তাই না? নেকা সাজছিস, জানিস না তুই? টাকা আমার দিকে, জানিস না কেন তোর মা ওই বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল? কিন্তু সেদিনও আমি তোকে সঙ্গে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তুই আসিসনি। ওই মানুষগুলো, তোর বাবা, তোর জেঠিমা, তোর কানে সারাক্ষণ বিষ ঢেলেছে আমার বিরুদ্ধে। ওরা তোকে আমার কাছে আসতে দেয়নি তিন্নি। আমি তারপরে অনেক চেষ্টা করেছি তিন্নি। আমি কতবার তোকে ফোন করেছি, কত রকম করে তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুই কিছুতেই আমার সঙ্গে যোগাযোগ রাখিসনি। একটা রিকোয়েস্ট, আমরা কি একবার অনন্যার সঙ্গে কথা বলতে পারি? না পটকা, তোমরা কথা বলতে হলে কথা বলো, আমি তাহলে চলে যাই। গুনগুন দাঁড়াও না, আমরা কথা বলবো তো, দাঁড়াও। আমি ওর সাথে কথা বলতে চাই না, ওর সাথে আমার কোনো কথা বলার দরকার নেই। ঠিকই বলেছো, আমার মনে হয় ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দেখুন, অনন্যার সঙ্গে ইনস্টিটিউটে কথা বলার পারমিশন কিন্তু আমি দেব না। এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। প্রেমিসিসের বাইরে গিয়ে আপনারা কথা বলুন, এখানে নয়। সরি। পটকা, এখান থেকে একবার বাবিনকে ফোন করা যায়?
ফোন করে লাভটা কি? ফোন সুইচ অফ ছিল, এখনো সুইচ অফ থাকবে। অন্য কোথাও যাওয়া মানে তার ফোনে পাওয়া যাবে না। আচ্ছা, আমরা ওর গেস্ট হাউসে যেতে পারি না? ওখানে গিয়ে কি হবে? হয়তো গেস্ট হাউসে আসেইনি এখনো। পটকা, তোমরা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো যে ওর গেস্ট হাউসে যাবে, তাহলে আমাকে বলে দাও, আমি বাড়ি চলে যাচ্ছি। আমার এগুলো আর ভাল লাগছে না পটকা। আমি ওকে এখানে স্টক করতে আসিনি, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো, তাই আমি এখানে এসেছি তোমাদের সাথে। আমার কি মনে হচ্ছে না যে আমি ভিখিরি, নিজের বরকে ঘরে ঘরে গিয়ে সবার কাছে ভিক্ষা চাইছি? আমি তো এটা চাই না পটকা, আমি এরকম নই। কেন বুঝতে পারছো না তুমি? স্যার, উই আর রিয়েলি ভেরি সরি অ্যান্ড থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আসছি। আচ্ছা স্যার, নমস্কার। নমস্কার। খুন খুন